নমস্কার বন্ধুরা, ফিয়ারফুল স্টেশনে আরও একবার আপনাদেরকে স্বাগত জানাই। চলুন আজকে আর বেশি বকবক করব না, সরাসরি গল্পতে চলে যাব। তবে তার আগে একটাই কথা, যদি আপনি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন অথবা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল করতে ভুলবেন না। চলুন শুরু করে যাক আমাদের আজকের গল্প শ্রীকেশী পতির লেখা শ্যাপলা দিঘি। বুঝতেই পারিনি আপন মনে সাইকেল চালিয়ে আস্তে আস্তে কখন যেন বগাইবুরু গ্রামের তালবাগানের সামনের মাঠের মাঝখানে চলে এসেছি। আমি সাধারণত বেশি রাত করে কাজ থেকে ফিরি না। মানুষের কপাল খারাপ হলে যা হয়, সেই কবে সিভিলের উপর পলিটেকনিক ইঞ্জিনিয়ারিং করলাম, কিন্তু পাস আউটের পর সেরকম পছন্দসই কোনো কাজ পেলাম না। তাই বাধ্য হয়েই এক কনস্ট্রাকশন কোম্পানির আন্ডারে কাজ করছি আজ 6 মাস ধরে। মাঝখানে অনেক জায়গায় ইন্টারভিউ দিয়েছি, কিন্তু সিলেকশন লেটার আসেনি। আমাদের এখন কাজ চলছে মেদিনীপুর জেলার নন্দীপুর গ্রামের এক অখ্যাত নদীতে ব্রিজ নির্মাণের। মাঝে মধ্যে সাইড ম্যানেজার ডুব মারলে আমাকে তার কাজও করে দিতে হয়। ভিতরে ভিতরে একটা খারাপ লাগা থাকলেও মুখের উপর না বলতে পারি না। এটা আমার এক প্রকার ছোটবেলাকার অভ্যেস। যাই হোক, আজকে ম্যানেজার না আসার কারণে লেবারদের পেমেন্ট দেওয়ার পর সাইড থেকে বেরোতে বেরোতে রাত 10টা বেজে গেল। সাইড থেকে আমাদের থাকার জায়গাটা প্রায় 1 কিলোমিটার দূরে বগরাবুরু গ্রামে। দুই পাশে চাষ জমি, মাঝখানে সাপের মতো আঁকাবাঁকা একটা মেঠো রাস্তা। তারপর ওই তালবাগানটা পার করে কিছুটা এগোলেই বগরাবুরু গ্রাম। এই গ্রামের প্রধানের বাড়িতে ম্যানেজার আর আমার থাকার ব্যবস্থা করে দিয়েছে কোম্পানি থেকে। ওইসব নানান ব্যর্থতার কথা চিন্তা করতে করতে কখন যে একেবারে তালবাগানের কাছাকাছি চলে এসেছি বুঝতেই পারিনি। হঠাৎ সম্বিত ফিরল মাথার উপর দিয়ে উড়ে যাওয়া একটা পেঁচার কর্কশ ডাকে। চারিদিকে একটা থমথমে ভাব, পরিবেশটা কেমন যেন একটু শরীরের মধ্যে শিহরণ জাগিয়ে তুলতে লাগলো। তালবাগানের মাথার দিকে চোখ চলে যেতেই দেখি বাতাসে গাছগুলো একটা নির্দিষ্ট ছন্দে মাথা দোলাচ্ছে। আলো আধারি রাতে গাছগুলোর দিকে তাকিয়ে মনে হতে লাগলো তারা যেন মাথা দুলিয়ে ইশারায় আমাকে ওই বাগানের ভিতর যেতে নিষেধ করছে। ঠিক সেই সময়ে কাকেদের দল যেন কিছু একটাতে ভয় পেয়ে চিৎকার করতে শুরু করে দিয়েছে। না, আমি সব কিছুতেই ভৌতিক বা অতিলৌকিকতার বিশ্বাসী নই, তাই রাস্তা ধরে এগিয়ে যেতে লাগলাম। তবে ফাঁকা নির্জন রাস্তার মধ্যে চোর ডাকাতের উপদ্রব থাকতে পারে, তাই সাইকেল চালিয়ে যেতে যেতে আশেপাশে তাকিয়ে একবার করে দেখে নিচ্ছি। ওই গরমের মধ্যে ঘামে ভেজা শরীরে হাওয়া এসে লাগাতে একটা বেশ আরামদায়ক অনুভূতি হচ্ছে। আপন মনে সাইকেল চালিয়ে চলেছি। অনেকটাই ভেতরে ঢুকে পড়েছি। সম্ভবত আমি এখন যেখানটা দিয়ে চলেছি এটা তালবাগানের মাঝের অংশ। হঠাৎ করে আমার ডান দিকের গাছগুলোর আড়ালে শুকনো পাতার মধ্যে খড়খড় শব্দ করে কেউ বা কোনো একটা জিনিস যেন সরে গেল বলে মনে হলো।
আমি না দাঁড়িয়েই সেদিকে দেখার জন্যে তাকালাম। না, কিছুই নেই। ভাবলাম হয়তো শেয়াল বা ভাম বিড়াল হবে। ঘুরে রাস্তার সামনের দিকে তাকাতেই আমার পিলে চমকে উঠল। ঠিক আমার বিপরীত দিক থেকে আমার দিকে ছুটে আসছে একটা কালো ষাঁড়। আমি বুঝে উঠতে পারলাম না যে এত রাতে এখানে ষাঁড় আসবে কোথা থেকে। কিন্তু যদি এই মুহূর্তে আমি সাইকেলটাকে রাস্তা থেকে সরিয়ে না নিই, তাহলে সাইকেল সহ আমাকে অনায়াসে মারিয়ে দিয়ে চলে যাবে ওই পাগলা ষাঁড়টা। কিন্তু সরে গিয়ে দাঁড়াবই বা কোথায়? রাস্তাটা অতীব সরু, আর তার উপর দুই পাশে কাটা ঝোপ। ভাবতে ভাবতে তাকিয়ে দেখি ষাঁড়টা একেবারে কাছাকাছি চলে এসেছে, আর টাল সামলাতে না পেরে হুড়মুড় করে পড়ে গেলাম রাস্তার উপর। ঘটনার আকস্মিকতায় ব্যথা যন্ত্রণা সব ভুলে গেলাম। দেখি এক অদ্ভুত কাণ্ড। ষাঁড়টা আমার সাইকেলের কাছাকাছি আসতেই একেবারে হাওয়ায় মিলিয়ে গেল। কিন্তু এটা কিভাবে সম্ভব আমি কিছুতেই বুঝে উঠতে পারলাম না। আমি পরিষ্কার দেখেছি একটা কালো ষাঁড় আমার দিকে ছুটে আসছে, আর আমার ঠিক সাইকেল নিয়ে পড়ে যাওয়ার মুহূর্তেই হাওয়ায় মিলিয়ে গেল। ছোট থেকেই শহরে বড় হয়েছি, ভূত প্রেতে আমার বিশ্বাস বিন্দু মাত্র নেই। কিন্তু একটু আগে আমার সঙ্গে যা ঘটে গেল তা তো আমি প্রত্যক্ষদর্শী। তাকে ভুল বলে কি করে উড়িয়ে দিতে পারি? মাথার মধ্যে সব কেমন যেন তালগোল পাকিয়ে যেতে লাগলো। আমার এতদিনের বিচার বুদ্ধি সব কেমন যেন ধূলিসাৎ হয়ে গেল মুহূর্তের মধ্যে। ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসছে। মনে হচ্ছে যেন কিছুতেই উঠে দাঁড়াতে পারবো না। ঠিক সেই মুহূর্তে আমার বাঁ দিক থেকে একটা আওয়াজ ভেসে আসতেই চমকে তাকালাম সেদিকে। দেখলাম সেখানে তাল গাছগুলোর সংখ্যা অনেকটাই কম, আর মাঝখানে ফাঁকা জায়গাটায় রয়েছে পুরানো দিনের একটা জরাজীর্ণ ইঁদারা কুয়ো, আর তার উপরে বসে রয়েছে একটা বিশাল লোমশ কালো বেড়াল। বেড়ালটা আমার দিকে তাকিয়ে চিৎকার করে চলেছে সমানে, আর মাঝে মাঝে তার একটা পা তুলে মুখ ঘষে নিচ্ছে। কিন্তু ওটা কি? এমন অদ্ভুত দৃশ্য আমি জীবনে দেখিনি। যে ইদারার মোটা দেওয়ালের উপর বেড়ালটা বসে রয়েছে, ঠিক সেই জায়গার ভেতর থেকে উপর দিকে কেমন একটা হালকা নীলাভ আলোতে ভরিয়ে রেখেছে চারিদিক। আমি যেন কেমন মোহগ্রস্তের মতো উঠে দাঁড়িয়ে এগিয়ে যেতে লাগলাম ইদারার দিকে। ঠিক কিছুটা এগোনোর পরেই বেড়ালটা লাফ দিল ইদারার ভেতর, আর তার কোনো চিৎকার শোনা গেল না। কিন্তু জলের মধ্যে পড়লেও তো একটা শব্দ পাওয়া যাবে, ওই কিছুই তো পেলাম না। আমি এগিয়ে গিয়ে ঠিক ইদারার মুখটাতে ঝুঁকে পড়ে দেখতে যাব, সেই মুহূর্তে আমার কাঁধের উপর একটা ঠান্ডা স্পর্শ অনুভব করলাম। পিছনে তাকিয়ে দেখি একজন বয়স্ক ভদ্রলোক দাঁড়িয়ে রয়েছে। পরনে একটা আধময়লা খাটো ধুতি, আর কাঁধে একটা তেল চিটচিটে গামছা, এক মুখ খোঁচা খোঁচা পাকা গোপ দাড়ি। কিন্তু লোকটার দৃষ্টিটা কেমন যেন ভালো লাগলো না আমার। চোখগুলো দেখে মনে হচ্ছে সেগুলো যেন ঘোলাটে। আমি একে ভয় পেয়ে আছি, আর তার উপর ওই রকম অদ্ভুত একটা লোক আমার পিছনে এসে দাঁড়িয়েছে। লোকটাই প্রথম কথা বলে উঠল। এখানে কি দেখছেন বাবু? বলে আসুন। আমি ওই নীলাভ আলোটা, কথাটা শেষ করতে পারলাম না। ইদারাটার দিকে তাকিয়ে আমার বাক শক্তি যেন হারিয়ে গেল কয়েক মুহূর্তের জন্য। কোথায় আলো, কোথায় বেড়াল,
কিছুই তো নেই। অফুরন্ত ইঁদার আর মুখটা ঝোপ ঝাড়ে ভর্তি। লোকটা একটা অদ্ভুত ধরনের হাসি হেসে বলল, ওসব কিছু নয় বাবু, আপনি কিছু ভুল দেখেছেন। এত রাতে এখানে কি করছেন? আর বলবেন না মশাই, আজকে কাজ সেরে আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে গেল। তার উপর এখান দিয়ে যেতে গিয়ে একটা পাগলা ষাঁড়ের তাড়া খেয়ে পড়ে গেলাম সাইকেল নিয়ে। আর ঠিক তারপর ওই ইদারার উপর একটা কালো বিড়াল আর একটা নীলাভ আলো দেখে এদিকে এগিয়ে এসেছিলাম। আরে, এত রাতে এ রাস্তা দিয়ে কেউ সাধারণত যায় না মশাই। এই দ্বারাটাকে মানুষেরা দিনের বেলাতেও এড়িয়ে চলে। জায়গাটা খুব একটা ভালো না। আপনি বাইরের মানুষ, তাই হয়তো জানেন না। চলুন, আপনাকে কিছুটা এগিয়ে দিই। যেতে যেতে সব বলবো। ওই ইদারার সামনে আর এক মুহূর্ত দাঁড়াবেন না, চলে আসুন। ও রাক্ষসীর খিদে মিটবে না, আর কতজনকে খাবে কে জানে। বলে লোকটা হাঁটতে লাগলো সামনের রাস্তাটার দিকে। শেষের কথাটা শুনে আমার হৃদস্পন্দন দ্রুত হয়ে উঠল। আমি সাইকেলটাকে ঠেলতে ঠেলতে হেঁটে চলেছি, লোকটাও হেঁটে চলেছে ঠিক আমার পাশে পাশে। আমি কৌতূহল চেপে রাখতে না পেরে তাকে জিজ্ঞাসা করে বসলাম, আচ্ছা, শেষের কথাটা কি বললেন? লোকটি আমার দিকে তাকিয়ে উত্তর দিল, সব বলছি বাবু, সব বলছি। প্রথম থেকে না বললে আপনি বুঝতে পারবেন না। এই গ্রামেই একজন চাষি ছিল, আর অপরূপ সুন্দরী একটি মেয়ে ছিল। মা জন্ম দেওয়ার পরেই মারা যায়। ছোট থেকে তার বাপ তাকে মানুষ করে, কখনো মায়ের অভাব বুঝতে দেয়নি। সব সময় আগলে আগলে রাখত। কিন্তু সে আর কত, যতদিন না সে সাবালিকা হচ্ছে। হলো কি বাবু, মেয়ে বেড়ে ওঠার কারণে তার বাপ মেয়ের বিয়ে দেবে বলে ছেলের খোঁজ করতে লাগলো। কিন্তু মেয়ে বাপের মুখের উপর জানিয়ে দিলে সে তার নিজের পছন্দ করে রাখা ছেলেকে বিয়ে করবে, না হলে অন্য কাউকে সে বিয়ে করবে না। কিন্তু সে যাকে ভালোবাসে সে এই গ্রামের ছেলে, ন্যাবলা, দুশ্চরিত্র মাতাল। মেয়ের না হলে বয়স কম, অত শত বোঝে না। কিন্তু জেনে শুনে কোন বাপ ওই রকম একটা ছেলের হাতে নিজের মেয়েকে তুলে দেবে? এদিকে মেয়ে খাওয়া দাওয়া বন্ধ করে দিলে, বাপেরও এক জেদ, মরে গেলেও ওর সঙ্গে বিয়ে দেবে না। ভেবেছিল কিছুদিন গেলেই সব ঠিক হয়ে যাবে। কিন্তু হলো কি, একদিন অমাবস্যার রাতে মেয়ে ঘর থেকে বেরিয়ে ওই ইদারার মধ্যে ঝাঁপ দেয়। সকালে ঘুম থেকে উঠে বাপ মেয়েকে দেখতে না পেয়ে সারা পাড়াতে খোঁজাখুঁজি করতে থাকে। তারপর পাড়ার কিছু লোকজনের সঙ্গে সারা গ্রাম খুঁজতে থাকে। বিকেলের দিকে সবাই মিলে তালবাগানের কাছে এসে কি মনে হতে ওই ইদারার দিকে গিয়ে দেখে তার জলের মধ্যে মেয়ের লাশটা ভাসছে। সেখান থেকে তুলে নিয়ে সৎকার করা হলো, কিন্তু অপঘাতে মৃত্যু হয়েছে অমাবস্যার রাতে। তাই তার আত্মার মুক্তি হয়নি, রয়ে গেছে ওই ইদারার মধ্যে। কেউ এই রাস্তা দিয়ে পেরোলে রাত্রিবেলা এই আপনার মতো একই দৃশ্য দেখিয়ে ডেকে আনে ইদারার কাছে। আর একবার যদি কেউ সেই আলোর মধ্যে ইদারার ভেতর জলের মধ্যে তাকিয়েছে,
তাহলে ওই রাক্ষসী তাকে ওই জলের মধ্যে টেনে নিয়ে গিয়ে ডুবিয়ে শেষ করে ফেলে। প্রথম প্রথম অনেক মানুষ মারা গেছে বাবু। তারপর থেকে মানুষজন সন্ধ্যের পর থেকে এই রাস্তা দিয়ে যাতায়াত বন্ধ করে দেয়। আপনি খুব জোর বেঁচে গেছেন বাবু, আর ভুল করেও রাত্রিবেলা এই রাস্তা দিয়ে আসবেন না। তালবাগানের শেষ প্রান্তে এসে পড়েছি আমরা। লোকটা দেখলাম দাঁড়িয়ে পড়ল। কি হলো, দাঁড়িয়ে পড়লেন যে? আমি এবার আসি বাবু, আপনি বাকিটা রাস্তা চলে যান, আপনার আর কোনো ভয় নেই। সে কি, আপনার এই গ্রামে বাড়ি নয়? আগে ছিল, তবে এখন আর থাকি না। ও গ্রামে এখন আমার প্রবেশ করাও নিষেধ। সেসব কথা থাক এখন, আপনি যান, আর দেরি করবেন না। এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। আচ্ছা বেশ, আপনি আমার এত বড় উপকার করলেন, আপনার নামটাই তো জানা হলো না। কিছুক্ষণ মাথা চুলকে কি একটা চিন্তা করে বলল, আগে আমার নাম হরেন। তারপর হন হন করে আবার তাল বাগানের ভেতর ঢুকে পড়ল। আমিও সাইকেল চালিয়ে গ্রামের দিকে এগোতে লাগলাম। আগের আমি হলে হয়তো লোকটার কথাগুলোকে আজগুবি বলে উড়িয়ে দিতাম, কিন্তু আজ কোথাও যেন আমার মনে হলো, হ্যাঁ, সত্যিই এসবের অস্তিত্ব রয়েছে। ঘুম থেকে উঠতে বেশ ভালো রকমের দেরি হয়ে গেল। বাইরে সামনের চা দোকানে এসে দেখি সেখানে আমার বাড়ি মালিক, মানে গ্রামের প্রধানও রয়েছে। আমাকে দেখতে পেয়ে ডাক পারলেন। আরে অনুরাগ বাবু, আসুন আসুন। এই রমেন, একটা চা দে। পাশের বেঞ্চটায় বসলাম। তিনি আবার জিজ্ঞাসা করলেন, রাতে ডিউটি ছিল নাকি? আরে রাত্রিবেলা আপনার ঘরে দেখলাম তালা ঝুলছে। বললাম, আর বলবেন না মশাই, লেবারদের পেমেন্ট করে ফিরতে ফিরতে অনেক রাত হয়ে গেল। ফিরলেন কোথা দিয়ে? কেন, তালবাগান হয়ে। প্রধান মশাইয়ের সঙ্গে চা দোকানি হরিও দেখি কেমন অবাক বিস্ময়ে আমার মুখের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রয়েছে। ওদের এহেন আচরণের কারণ আমি বুঝতে পেরে গতকাল রাত্রে আমার সঙ্গে ঘটে যাওয়া ঘটনার পুঙ্খানুপুঙ্খ বললাম। শুনে তো অবাক। প্রধান আমাকে সেই লোকটার নাম জিজ্ঞাসা করায় আমি বললাম, হরেন। প্রধান আরো অবাক হয়ে জিজ্ঞাসা করল, কি আপনি জানেন ওই হরেন কে? আমি কি করে জানবো মশাই, আমি এখানে সবাইকে চিনি নাকি? ওই যারা ওই যে মেয়েটি আত্মহত্যা করেছিল, হরেন হলো তার হতভাগা পিতা। হতেই পারে, তাতে তো আশ্চর্য হওয়ার কি আছে? আছে মশাই, আছে। আগে পুরো কথাটা আপনি শুনুন, তারপর বলবেন। ঘটনা হয়েছে কি, মেয়েটা আত্মহত্যা করার পরে হরেনও রাগ হয়ে দুঃখে অপমানে নিজের ঘরের কড়িবর্গাতে গলায় ফাঁস লাগিয়ে ঝুলে পড়েছিল। ওর একটা গৃহপালিত ষাঁড় ছিল। ওদের বাড়িটা গ্রামের একেবারে একদিকে হওয়ার কারণে সেই দিকে মানুষজন খুব একটা যেত না। তো হলো কি, কিছুদিন পর বাড়িটা থেকে একটা পচা গন্ধ পাওয়া যেত ওই রাস্তা দিয়ে পেরিয়ে গেলে। গ্রামের সবাই মিলে যুক্তি করে একদিন সকালবেলায় ওই বাড়িটাতে যাওয়া হলো। গিয়ে আমরা প্রথমেই দেখি উঠোনের মধ্যে ষাঁড়টা মরে পড়ে রয়েছে। হয়তো সেভাবে জল কিংবা খাবার কিছুই পায়নি, তার ফলে মারা গিয়েছিল। আমরা
আমরা ঘরের দরজা খুলেই দেখি হরেনের গলা পচা দেহটা ঝুলে রয়েছে ঘরের কড়ি কাঠে। এবার বুঝলেন তো কেন আমরা অবাক হয়েছিলাম। ওই রাস্তা দিয়ে সাধারণত রাত্রিবেলা যারা আসে কেউ সেরকম একটা বাঁচে না, তবে ভাগ্যিস হরেন সেখানে এসে পড়েছিল। হতভাগাটা বড়ই পরোপকারী মানুষ ছিল, মরেও তার স্বভাব বদলায়নি। আপনাকে বিপদে পড়তে দেখে এগিয়ে এসেছে সাহায্য করার জন্য, তার জন্যই আপনি এই যাত্রায় বেঁচে গেলেন। মনে মনে সেই ভদ্রলোককে ধন্যবাদ জানালাম, কারণ সে ভূত হোক আর মানুষ, আমি যে আজ এখানে এই চা দোকানে বসে চা খাচ্ছি এটা তারই অবদান। না হলে হয়তো আজ আমার লাশটাও এখানে আসতো। ঠিক করে নিলাম এখানে আমি যতদিন থাকবো সাইট থেকে রাত হয়ে গেলে আর একা একা আসবো না। ওইসব নানা বিষয়ে কথাবার্তা চলছে, হঠাৎ সেই সময় ফোনটা বেজে উঠল। বার করে দেখি বাবা ফোন করেছে। হ্যাঁ বাবা বলো। হ্যাঁ তোমার শরীর ঠিক আছে তো? হ্যাঁ মা ঠিক আছে না? বাবা জানালেন আমাকে গতকাল রাতে ফোনে পাওয়া যায়নি, তাই তিনি ম্যানেজারকে ফোন করে জানতে পারলেন সে বাড়ি এসেছে। আমার একটা চিঠি এসেছে কংসাবতী ডিপার্টমেন্ট থেকে। গত মাসে ইন্টারভিউ দিয়ে এসেছিলাম, তাদের একটা ব্রাঞ্চ অফিস রয়েছে বাঁকুড়া জেলার শ্যাপলাদিঘি গ্রামে। আমাকে সেখানেই পাঠানো হচ্ছে ওভারসিয়ার পদে। তবে সমস্যা হলো আমাকে আগামীকাল 11টার মধ্যে সেখানে চার্জ নিতে হবে। বাবা বললেন সকালে ম্যানেজারের বাড়িতে গিয়ে তার হাতে চিঠিটা দিয়ে পাঠিয়ে দিয়েছেন। ম্যানেজার সাইডে আসতেই তাকে সমস্ত কিছু বুঝিয়ে দিয়ে মালিকের সঙ্গে ফোনে কথা বলে সেখান থেকে যখন বেরিয়ে পড়লাম তখন প্রায় অনেকটাই বেলা বেড়ে গেছে। বাঁকুড়া স্টেশনে যখন নামলাম তখন প্রায় সন্ধে হয়ে এসেছে। প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এসে বাইরের রাস্তাটাতে দাঁড়াতে একটা বাস আসছে দেখতে পেলাম। লেখা রয়েছে বাঁকুড়া মুকুটমণিপুর। হেল্পারের সঙ্গে কথা বলে চেপে পড়লাম সেই বাসে। না, মুকুটমণিপুর নয়, আমাকে নামতে হবে ডাঙ্গারামপুরে। আমি ওই রাস্তায় নতুন। চিঠিতে দেওয়া অফিসের নাম্বারে ফোন করে রুট জেনে নিয়েছিলাম। তো বাসটা যখন ডাঙ্গারামপুরে আমাকে নামালো তখন রাত্রি হয়ে গেছে। পাশাপাশি জিজ্ঞাসা করে জানতে পারলাম বাঁকুড়া থেকে এখানে এটাই নাকি শেষ বাস ছিল, আর আমার গন্তব্যস্থলের উদ্দেশ্যে কোনো বাস যাতায়াত করে না। এখান থেকে শ্যাপলাদিঘি যাওয়ার জন্য রিক্সা ছাড়া কোনো গতি নেই। এই রাত্রিবেলা ও রাস্তায় রিক্সা পাওয়াও দুরূহ ব্যাপার, কারণ রাস্তা এখান থেকে প্রায় 11-12 কিলোমিটার দূর। অফিসে যে ফোন করে জানাবো, কিন্তু সেখানের কারো নাম্বার তো আমার কাছে নেই। যেটা আছে সেটা অফিসের ল্যান্ডলাইন নাম্বার। এখন তো আর অফিসে কেউ থাকবে বলে মনে হয় না, ফোন করে কোনো লাভও নেই। বাস স্টপেজের উল্টো দিকে একটু দূরে একটা চা দোকান দেখতে পেয়ে সেদিকে এগিয়ে গেলাম। চা খেয়ে পর দোকানদারকে জিজ্ঞাসা করে জানতে পারলাম না, থাকার মতো কোনো হোটেল টোটেল নেই। এখান থেকে শ্যাপলাদিঘি যাওয়ার রাস্তায় ভবাডাঙ্গার মাঠের উপর দিয়ে যেতে হয়। মাঠের একটু দূরেই নাকি একটা শ্মশান রয়েছে। সব মিলিয়ে রাত্রিবেলা সে পথ মোটেও সুবিধের নয়, আর তাই কেউ যেতে চায় না। কারণ যাওয়ার সময় তাহলেও প্যাসেঞ্জার চাপিয়ে নিয়ে যাবে, কিন্তু ফেরার সময় রিক্সা চালককে একাই ফিরে আসতে হবে। আমি ভাবলাম আমায় শহর থেকে আসা নতুন লোক পেয়ে বেশি বেশি করে শোনাচ্ছে,
যাই হোক, বিশেষ আমল না দিয়ে চাটা শেষ করে টাকা মিটিয়ে বাইরে বেরিয়ে এসে একটু পাইচারি করতে লাগলাম। দোকানটা ছাড়িয়ে একটু এগোতেই বাঁদিকে একটা রাস্তা চলে গেছে, আর সেই রাস্তার মুখের পাশেই একটা রিকশাকে দাঁড়িয়ে থাকতে দেখলাম। দূর থেকে মনের মধ্যে একটু আশার সঞ্চয় হলো। রিকশা যখন দেখতে পেয়েছি তখন কিছু বাড়তি টাকা দিয়ে হলেও ওকে নিয়ে যাব। হাত ঘড়িটার দিকে তাকিয়ে দেখি রাত্রি 10:30 বেজে গেছে। সাইকেল রিকশার কাছাকাছি আসতেই দেখি একটা লোক হ্যান্ডেলের মধ্যে পা তুলে সিটটাতে হেলান দিয়ে মুখে একটা গামছা ঢাকা নিয়ে ঘুমোচ্ছে। এই গরমের মধ্যে খুবই অবাক হলাম। এই বিকট গরমের মধ্যেও কি করে লোকটা গামছা ঢাকা নিয়ে ঘুমোচ্ছে রে বাবা। ডাকলাম তাকে, ও দাদা শুনছেন? क्या क्या আমারে কিছু বলতেছেন? লোকটা হুড়মুড়িয়ে উঠে বসলো। গামছাটা মুখ থেকে সরাতে ওই লোকটার দিকে তাকিয়ে অবাক হয়ে গেলাম। লোকটার মাথার আকৃতিটা আর পাঁচটা মানুষের মতো নয়, কেমন যেন এক পাশটা চ্যাপটা মনে হতে লাগলো। আলো আধারিতে ভালো করে বুঝতে পারলাম না। লোকটাকে জিজ্ঞাসা করলাম, বলছি শ্যাপলা দিঘি যাবে? আমার মুখের দিকে তাকিয়ে বলল, সেখানে কাদের বাড়ি যাবেন বাবু? আরে না না, কারো বাড়ি নয়, আমি সেখানের কংসাবতী অফিসের নতুন ওভারসিয়ার। আবার আমার মুখের দিকে তাকিয়েই বলল, না বাবু, ই তো রাতে যাব নি। ডবল ভাড়া দিয়ে দেব, একটু পৌঁছে দাও ভাই, না হলে এই রাত বিরেতে খুব বিপদে পড়ব। আর আমি এখানে এই প্রথমবার এসেছি, সেভাবে কিছুই চিনি না। আজ মুশকিলে ফেললেন তো, উঠে বসেন তাইলে মশাই। ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আরও দুই এক কথা বলার পর লোকটাকে জিজ্ঞাসা করলাম সে এত গরমের মধ্যেও মুখে গামছা ঢাকা নিয়ে শুয়ে থাকার ব্যাপারটা। সে হো হো করে হেসে উঠে বলল, আলো আমার একেবারে সহ্য হয় না বাবু, বুঝতেছেন? তারপর রাস্তার উল্টো দিকটায় ইশারা করলো। হ্যাঁ, সেখানে ইলেকট্রিক পুলের উপর দেখলাম একখানা হলদেটে বাতি জ্বলছে মিটমিট করে। তাকে নাম জিজ্ঞাসা করায় সে বলল নরহরি। শ্যাপলা দিঘির পাশের গ্রাম হরিবল্লভপুরেই তার বাড়ি। যখন রিকশোতে চাপতে যাব তখন স্বাভাবিকভাবে পিছনের সেই চা দোকানটার দিকে চোখ চলে গেল। দেখি দোকানদার দোকান থেকে বেরিয়ে এসে রাস্তার মধ্যে দাঁড়িয়েছে। দূর থেকে মনে হলো যেন সে আমাকে ইশারার মাধ্যমে কিছু একটা বোঝাতে চাইছে, কিন্তু সেটা কি আলো আধারিতে ঠিক বুঝতে পারলাম না, আর বিশেষ আমলও দিলাম না। চালকের সিটে বসে সেও চুপচাপ রিকশা চালিয়ে নিয়ে চলেছে, তাই আমিও আর কোনো কথা বললাম না। নিজের মনেই জ্যোৎস্নার আলোয় ভেসে যাওয়া প্রকৃতির অপরূপ রূপ দেখে আপ্লুত হতে লাগলাম। রাস্তার দুই পাশে মাঠের কাছে এক ধরনের ঝাঁকড়া ঝাঁকড়া গাছ দাঁড়িয়ে রয়েছে, আর তাদের মাথায় মাথায় শত শত জোনাকি এমনভাবে জ্বলছে নিভছে যেন মনে হচ্ছে দীপাবলি রাতের জ্বালানো লাইট। তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ মনে হলো গাছগুলো যেন অতীব দ্রুত গতিতে দূরে দূরে সরে যেতে লাগলো। ভাবলাম রিকশাওয়ালা হয়তো স্পিড বাড়িয়েছে, কিন্তু সামনের দিকে তাকিয়ে অবাক হয়ে গেলাম। কি অদ্ভুত কাণ্ড! আমাদের রিকশাটা আগে ঠিক যেরকম গতিতে চলছিল ঠিক সেই রকম গতিতেই চলেছে না, রাস্তাটা ঠিক আগের রাস্তাটা নয়, এমন একটা ঝোপঝাড়ে ভরা রাস্তা। রিকশা সেই মন্থর গতিতেই চলেছে।
কিন্তু পাশের গাছগুলো আগের মতোই গতিবেগে পেরিয়ে যেতে লাগলো। কি হচ্ছে? ভয়ে ভয়ে ঢোক গিলে রিক্সাওয়ালাকে জিজ্ঞাসা করলাম, ও ভাইয়া, আর কত দূর? সে কোনো উত্তর দিল না। এবার সামনে তাকিয়ে দেখি, হ্যাঁ, পাশের সরে যাওয়া দৃশ্যগুলোর সঙ্গে তাল মিলিয়ে রিক্সাটা সমান গতিবেগেই চলেছে। কিন্তু একটা সাইকেল রিক্সা কিভাবে এতটা গতিবেগে চালানো সম্ভব, তাও আবার এইরকম রোগা কঙ্কালসার একটা মানুষের পক্ষে? এইবার আমি চিৎকার করে উঠলাম, ও ভাই, হচ্ছেটা কি? আর কত দূর? তুমি মুখে কোনো কথা বলছো না কেন? এবার লোকটা আমার কথায় উত্তর দিল, কিন্তু তার ঘ্যাস ঘেঁষে কণ্ঠস্বরটা শুনে ভয়ে আমার শির দ্বারা বেয়ে একটা ঠান্ডা স্রোত অনুভব করলাম। না, যখন রিক্সাতে উঠি তখন তো লোকটার গলা এরকম ছিল না। তাহলে এটা কে? আমার পরিষ্কার মনে আছে রিক্সা তো কোথাও দাঁড়ায়নি। তাহলে চলন্ত রিক্সাতে চালক বদল হলো কিভাবে? লোকটি আমার কথায় উত্তর দিয়ে বলে উঠল, বাবু, আর বেশি দূর নয়, প্রায় চলে এসেছি। ওই যে দেখতেছেন ভবাডাঙ্গার মাঠের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। ওটা পেরোলি আমরা শ্মশানে পৌঁছে যাবো বাবু। আপনি নিশ্চিন্তে বলেন, আপনার কোনো চিন্তা নেই। আমি ঠিক সময় মতো আপনার এই শ্মশানে পৌঁছে দিব বাবু। দেরি হবে না, কোনো চিন্তা করবেন না। যাতা বকছো তুমি? আমি তোমাকে কখন বললাম যে আমি শ্মশানে যেতে চাই? আমি তো শ্যাপলা দেখতে যাব। লোকটা ক্ষণক্ষণে গলায় হেসে উঠে বলল, আরে বাবু, আপনার চাওয়া না চাওয়াতে কি যায় আছে? ও তো এমনই একটা জায়গা যেখানে চাইলেও যেতে হয়, না চাইলেও যেতে। আর তো ভয় পাইতেছেন কেন বাবু? একদিন না একদিন তো যেতেই হবে। দুদিন আগে কি দুদিন পরে। আমি কোন বিপদের মধ্যে পড়লাম রে বাবা! আমি যে রিক্সা থেকে লাফ মেরে নেমে পড়বো তারও উপায় নেই, কারণ তার গতিবেগ প্রবল। এক সময় মনে হলো হাড়গোড় ভাঙুক, ভূতের হাতে মরার চেয়ে তাও ভালো। ঠিক লাফ মারতে যাব এমন সময় আমার ডান পাশ থেকে কে যেন আমার হাতটাকে চেপে ধরে আমাকে আগলে নিল। সেটা ঠিক হাত নয়, যেন বরফের গোলা। তাকিয়ে দেখি ঠিক আমার পাশে একটা লোক, এই গরমের মধ্যেও মাথা পর্যন্ত চাদর মুড়ি দিয়ে বসে রয়েছে। আবার কে রে বাবা? একটু আগেও তো ছিল না, আর চলন্ত রিক্সাতে উঠলই বা কিভাবে? লোকটা ক্ষণক্ষণে গলায় বলল, আরে আরে করেন কি মশাই? পড়ে গেলে যে একটা হাড়ও আস্ত থাকবে না। আর শ্মশানে যেতে এত ভয় কেন? কোনো ভয় নেই। প্রথম প্রথম ওরকম একটু নার্ভাস লাগে। চলেন আমরা সবাই মিলে আপনারে ধরাধরি করি, চিতাতে তুইলে দেবো। দেখবেন খুব সহজেই আপনি পুইড়ে যাবেন, কিচ্ছুটি বুঝতে পারবেন না। কথাটা শেষ করে হেসে উঠল। তবে কথাগুলো সে একা বললেও হাসিটা মনে হলো যেন অনেকজন মিলে হাসছিল। কিন্তু সে আর রিক্সা চালক ছাড়া আমি আর কাউকে দেখতে পেলাম না। লোকটার কথা শেষ হতে না হতেই রিক্সা চালক ঘাড় ঘুরিয়ে পিছনের দিকে তাকিয়ে হেসে বলল, পুরো এইসব একটু বোঝাও তো বাবু রে। আমি তখন থেকে এই কথাটাই কইতে আসি। উনি খালি কইতেছেন আমি শ্মশানে যাইতে চাই না। কি বলে খুড়ো? দুজনেই সমস্বরে হেসে উঠল।
হঠাৎ রিকশা চালকের মুখের দিকে আমার চোখ চলে যেতে আমার সারাটা শরীর গুলিয়ে উঠল। মনে হলো যেন পেটের নাড়ি ভুড়ি সব মুখ দিয়ে বেরিয়ে আসবে। তার মুখের বাঁ পাশের কঙ্কালটা বেরিয়ে পড়েছে, আর মাংস সহ চামড়া ঝুলছে নিচের দিকে, যেন কেউ উপরের অংশটাকে কেটে ঝুলিয়ে দিয়েছে। চোখটা স্প্রিং বলের মতো কঠোর থেকে বেরিয়ে বুকের কাছে ঝুলে আছে। আমি বুঝতে পারলাম আমার জীবনের শেষ মুহূর্ত উপস্থিত। একে একে সকল শ্মশানের অধিবাসী এসে জুটছে এখানে। এরপর হয়তো আমার ঘাড় মোটকে মহা উল্লাসে আজ তারা সারা রাত ব্যাপী নরমাংস ভক্ষণ করবে। আমি ভয়ের চোটে প্রায় কেঁদে ফেললাম। আমায় ছেড়ে দাও, আমাকে বেরো না, আমাকে যেতে দাও, আমি তো তোমাদের কোনো ক্ষতি করিনি। তারা আবার হু হু করে হেসে উঠল। আমার মনে হলো তাদের দুজনের সঙ্গে আরো অনেকজন গলা মিলিয়ে হাসতে লাগলো, কিন্তু তাদের ছাড়া আর দেখতে কাউকে পেলাম না। আর মনে হলো একেবারে শ্মশানের কাছাকাছি এসে পড়েছি। বুঝলাম এ যাত্রায় আর শেষ রক্ষে হলো না। মনে মনে সকল ইষ্ট দেবতাদের ডাকতে লাগলাম। হঠাৎ মনে হলো রিকশার একটা চাকা কোনো গাছের শেকড় বা কোনো কিছুতে লেগে আমার দিকটা কাত হয়ে পড়ল, আর আমি ধপাস করে পড়ে গেলাম মাটিতে। মুহূর্ত দেরি না করে যে রাস্তা দিয়ে এসেছি সেই রাস্তা ধরে দৌড় লাগালাম, কিন্তু কোথাও রাস্তা না পেয়ে ডান দিকে ঝোপের ভিতর সরু পথটা ধরে চলতে লাগলাম। ওই রাস্তা ধরে এগোতেই দেখতে পেলাম সবজিতে ভরা কয়েকটা জমি। সেই জমিগুলোর দিক থেকে আমাকে লক্ষ্য করে একজন দৌড়ে আসছে। আমি তাকেও ভূত ভেবে আবার গতিবেগ বাড়িয়ে দৌড়তে লাগলাম। সে ব্যাপারটা বোধ হয় আন্দাজ করতে পেরে চিৎকার করে বলল, দাঁড়িয়ে যান বাবু, কোনো ভয় নেই, ওদিকে যাবেন না, ওদিকে শ্মশান। শেষের কথাটা কানে ভেসে আসতেই আমি আর না দাঁড়িয়ে পারলাম না। লোকটা আমার কাছে এসে, কি হয়েছে বাবু, অমন ভাবে দৌড়চ্ছেন কেন, আর আপনি কে, যাবেন এই বা কোথায়? আমি হাঁপাতে হাঁপাতে তাকে সমস্তটা খুলে বললাম। আমি কে, কোথায় যাচ্ছি, আর আমার সঙ্গে কি ঘটেছে। সে বলল, ও তো মানুষ নয় বাবু, এক অতৃপ্ত আত্মা, বড়ই ভয়ঙ্কর ওরা। অনেক মানুষকে শ্মশানের মধ্যে ভুলিয়ে ফুসলিয়ে নিয়ে গিয়ে ঘাড় মোটকে মেরে ফেলেছে। আমি শ্যাপলা দিকে কিভাবে যাব যদি বলেন, বড়ই উপকৃত হই। শুনে লোকটি বলল, বাবু এখান থেকে সে তো অনেকটাই দূর, আর এত রাতে আপনি কোনো রিক্সা পাবেন না। বলি কি বাবু, যদি আপনার কোনো আপত্তি না থাকে তাহলে আজকের রাতটা এই গরিবের কুটিতে কাটিয়ে দিতে পারেন। কাল সকালে না হয় আমি নিজে গিয়ে আপনাকে শ্যাবলা দিঘির রাস্তাতে তুলে দিয়ে আসবো। আরে বাবু, কোনো অসুবিধে হবে না, এই সামনেই আমার কুটি রয়েছে। আমারও তখন পেটের মধ্যে খিদেটা বেশ ভালোই অনুভব করতে পারলাম। লোকটার কথায় রাজি হয়ে তার সঙ্গেই চললাম তার বাড়ির দিকে। যখন সবজি জমিগুলো পার করে ভেতরের দিকে চলে এসেছি, তখন দেখলাম একটা খড়ের ছাওয়া মাটির ঘর রয়েছে সেখানে। সময় দেখার জন্য হাত ঘড়িটার দিকে তাকিয়ে দেখি সেটা বন্ধ হয়ে গেছে অনেক আগেই। এতক্ষণে মনে পড়লো আজ তাড়াহুড়োতে দম দিতেই ভুলে গিয়েছিলাম। মোবাইলটাকে পকেট থেকে বার করে দেখি সেটা তো চার্জ শেষ হয়ে সুইচ অফ হয়ে গেছে।
লোকটা বাইরের মাটির দাওয়ার উপরে একটা খেজুর পাতার চাটাই পেতে আমাকে বসতে বলে ঘরের ভেতর থেকে এক ঘটি জল এনে দিয়ে বলল, আপনি মুখ হাত ধুয়ে নিন। মুখ দেখে তো মনে হচ্ছে সকাল থেকে খাওয়া হয়নি। মুখ হাত ধুয়ে বসুন, আমি কিছু একটা ব্যবস্থা করছি। আমি বললাম, আরে দাদা, আপনি ব্যস্ত হবেন না। আজ রাতটা যে আপনার এখানে আশ্রয় পেয়েছি আমার জন্য এই যথেষ্ট, আর কিছু না হলেও চলবে। লোকটি আমাকে থামিয়ে দিয়ে বললে, আরে তা বললে হয় না। আপনি হলেন গিয়ে আমাদের অতিথি, আর অতিথি হলেন সর্বোপরি। তাই আপনাকে তো আর খালি পেটে শুতে দিতে পারি না বাবু। বলেই হনহন করে ঘরের ভেতর ঢুকে গেল। একটু পরেই হাতে করে এক থালা ভিজে ভাত, কিছু ছোট পেঁয়াজ পোড়া জাতীয় কিছু একটা নিয়ে এসে দিল। আমিও বড় তৃপ্তিতে খেলাম। খাওয়ার পর ওই মাটির দাওয়াতে তালাইয়ের উপর শুয়ে থাকতে থাকতে সারা দিনের ক্লান্তিতে একসময় চোখ লেগে গিয়েছিল। ঘরের ভেতর থেকে ভেসে আসা একটা কাশির শব্দে আমার ঘুমটা ভেঙে গেল। ঘুম ভেঙে উঠে বসেছি এবং ঘরের ভেতর থেকে ভেসে আসা কথোপকথন আমি পরিষ্কার শুনতে পাচ্ছি। ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। আমি কোথায় এসে পড়েছি? কি কুক্ষণেই না ঘর থেকে বেরিয়েছিলাম রে বাবা! একের পর এক ঘটনা ঘটেই চলেছে। এখন যে বিপদে পড়েছি সেটা মনে হয় আগের গুলোর থেকেও ভয়ঙ্কর। সেই বৃদ্ধ কাঁদতে কাঁদতে বলছে, শত্রুর শেষ রাখতে নেই, ঘাল মটকে মেরে ফেল। এখন ঘুমোচ্ছে, বুঝতে পারবে না। ছেলে প্রতিবাদ করে বলছে, না বাবা, উনি আমাদের অতিথি, আর এর আগে ভাই ওনাকে রিকশায় চাপিয়ে জোর করে শ্মশানে নিয়ে যাচ্ছি, আর এখন তুমি মারতে চাইছো। বলি, মরে পরেও তোমাদের মনে এত হিংসে আসে কোথা থেকে? বৃদ্ধ এবার খেকিয়ে উঠল, তুকার হারামজাদা, তুই ভুলে গেছিস এবারে তুই আর তোর ভাই ক্যানেলে জল আসায় নিজের গেটটা পরিষ্কার করতে নামলি, আর তখনই তো ওভারসিয়র গেট নামিয়ে দিয়েছিল, আর তাতেই তো পিসা হয়ে মরলি তোরা। ভুলে গেছিস সে কথা? ছেলেটিও এবার রাগান্বিত গলায় বলে উঠল, তোমাকে কতবার বলেছি, এতে ওনার কোনো দোষ ছিল না। দড়িটা ছিঁড়ে গিয়ে গেটটা আপনা থেকে নেমে এসেছে, আর উনি সেই ওভারসিয়র নন, ইনি নতুন লোক, আজকেই যাচ্ছেন শ্যাপলা দিঘি। বৃদ্ধ কাঁদতে কাঁদতে আবারও বলল, আগে কি হয়েছে রে আহাম্মক? এর জন্য কারো মৃত্যু হতে পারে। যা, তাই ওটাকে শেষ করে দে। হাতেই আমার শরীরটা ভালো নেই, না হলে আমি এই উঠে গিয়ে ওর ঘাড়টা মটকে দিতাম। আমি আর বসে থাকতে পারলাম না। ভয়ের চোটে দিক বেদিক জ্ঞান শূন্য হয়ে দৌড়তে লাগলাম। অবশেষে যখন একটা বড় পিচের রাস্তায় এসে পড়লাম, তখন ভোরের আলো ফুটে এসেছে। অনেক মানুষ দেখলাম যাতায়াত করছে সাইকেল নিয়ে। তাদের মধ্যে একজনকে দাঁড় করিয়ে জিজ্ঞাসা করলাম, শ্যাপলা দিঘি কোন দিকে, এখান থেকে কত দূর? তিনি তার সাইকেলের পিছনের কেরিয়ারে আমাকে বসিয়ে বললেন, চলুন, আমি ওই রাস্তাতেই যাব, আপনাকে সেখানে ছেড়ে দেব। নিশ্চিন্ত মনে সাইকেলে চেপে চললাম শ্যাপলা দিঘির পথে। কপাল ভালো যে ঠিক সময়ে ঘুম ভেঙে গিয়েছিল, তাই পৈতৃক প্রাণটা এই যাত্রায় বেঁচে গেল।
না হলে যে কি হতো ভগবানই জানে। আজকের গল্পটি এ পর্যন্তই। তো গল্পটি কীরকম লাগলো সেটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি আপনি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল করতে ভুলবেন না।